করি, অথবা আপনি আপনার সেক্টরে আপনার যে বলতে পারি যদি পড়াশোনার জায়গায় থাকেন, এখন যদি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে সহপাঠীর সাথে প্রতিযোগিতা করতে পারেন। প্রতিযোগিতা কাজের জায়গায় থেকে নিজের সহকর্মীর সঙ্গে করা যায়। প্রতিযোগিতা ভালো, একটা হেলদি প্রতিযোগিতা আমার মনে হয় সব জায়গাতেই থাকা দরকার। প্রতিযোগিতা কি নিজের মনের সাথে করা যায়? মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছেন আপনি, আপনি কি সেই প্রতিযোগিতায় জিতবেন বলে আপনার মনে হয়? খুব শক্ত ব্যাপার। আপনি নিজেই বুঝতে পারছেন যেটা আপনি করছেন সেটা ঠিক করছেন না, কিন্তু তাও আপনি করছেন, কোথাও একটা জেদ। আবার দেখা যাচ্ছে অনেক সময় যে নিজের মনের বিরুদ্ধে গিয়ে যে কাজটা করছেন, সাময়িকভাবে হয়তো একটা শান্তি পেলেন, একটা স্বস্তি পেলেন, ভাবলেন যে আমি জিতে গেলাম, কিন্তু পরবর্তী একটা সময়, একটা লং টাইম, তখন কিন্তু আপনি রিয়েলাইজ করবেন যে কেন করেছিলাম, কেন এই কাজটা আমি করতে গেলাম, কেন আবারও আরেকবার ভাবলাম না, বা আমি তো ভেবেছিলাম তার সত্ত্বেও আমি নিজে এই রকম একটা ঝুঁকি নিলাম। আজ আমি সেই ঝুঁকি নেওয়ার ফলটা কি হারে পাচ্ছি সেটা একমাত্র আমি নিজেই বুঝতে পারছি। তো মনের সাথে প্রতিযোগিতাটা আমরা কজন ঠিকঠাকভাবে করতে পারি, আর যদি করিও সেখান থেকে কজন আমরা জয়ী হই, কজন আমরা শুধু সমঝোতা করি, আর কজন মনের দুঃখটাকে মনের মধ্যেই চেপে রেখে দিই। সেই প্রতিযোগিতাতে আপনি হারলেন অথবা জিতলেন, যাই হোক না কেন, মানসিক শান্তি কতটুকু আপনি পাচ্ছেন এটাই কিন্তু প্রথম এবং প্রধান প্রশ্ন। তো সেই জায়গায় আবারও কিন্তু মনের সাথে মনের কথা বলা, মনের সাথে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অতিথি সন্দীপ দার সঙ্গে কথা বলা, এবং সেই কারণেই আমাদের দর্শক বন্ধুরা গত অনুষ্ঠানে আপনারা অ্যাডিকশন এই কথাটা নিয়ে বেশভাবে আমরা আলোচনা করেছিলাম, এবং আশা করছি যে সেই আলোচনাটা আপনাদের ভালোও লেগেছিল। তবে এই ঠিক একইভাবে যে অ্যাডিকশন, আপনি অ্যাডিক্ট হয়ে পড়ছেন কোনো কিছুর প্রতি, কেন, তার খুব সুন্দরভাবে তার একদম গোড়ায় পৌঁছেছিলেন সঞ্জীব দা। আবার আরেকটা দিক দেখুন, সন্দেহ। আপনি সন্দেহ করছেন কাকে? আপনি সন্দেহ করছেন আপনার যে ঠিক বিপরীতে আছে, সে হতেই পারে যে আপনার খুব প্রিয় বন্ধু, হতে পারে আপনি যাকে ভীষণভাবে পছন্দ করেন তাকে, হতে পারে আপনি যাকে ভালোবাসেন তাকে, আপনি আপনার পরিবারের আত্মীয় পরিজনকে। আবার কখনো কখনো আমরা নিজেদেরকেই না নিজেরা সন্দেহ করি, আমি যেটা করছি এটা ঠিক করছি তো, বা আমি নিজের প্রতিই বিশ্বাস রাখতে পারছি না। তো মনের তাল মাঝে মাঝেই কেটে যায়। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন আমাদের মধ্যে সন্দীপ মিত্রকে পেয়ে যাই, আপনারা জানেন যে সন্দীপ দার সঙ্গে এর আগের সপ্তাহে আমরা যখন আগের পর্বে আলোচনা শুরু করেছিলাম, একটা খুব সুন্দর আলোচনার মধ্যে থেকে এগিয়েছিলাম, এবং আপনারা সমানভাবে রেসপন্স করেছিলেন আমাদের সঙ্গে। আপনারা নিজেদের নিজেদের যে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বগুলো টানাপোড়েনগুলো আপনাদেরকে বারবার বিরক্ত করে বিব্রত করে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন আমাদের অনুষ্ঠানে। আজ সুযোগ আছে আবারও আপনাদের হাতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। কিন্তু চলুন আমরা সন্দীপ দাকে স্বাগত জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান এগোবো। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে ফোন-ইন অনুষ্ঠানে আমাদের অতিথি সন্দীপ দা। স্বাগত সন্দীপ দা। নমস্কার, আশা করি সবাই ভালো আছে। সন্দীপ দা, আমরা যেমন অ্যাডিকশনের বিষয় নিয়ে তার ঠিক গোড়ায় পৌঁছাবার চেষ্টা করেছিলাম এর আগের অনুষ্ঠানে, সন্দেহ একটা মারাত্মক জায়গা, যে জায়গাটার জন্য হয়তো আমরা দেখা যাচ্ছে যে নিজেরা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারছি না, মনের তালটা মাঝে মাঝেই কেটে যায়। তো এটার কারণটা ঠিক কি? সন্দেহ বেসিক্যালি স্টেম করে কিন্তু বিশ্বাসের অভাব থেকে। এবার এটা তখনই স্টেম করে যখন আমার সেলফ এস্টিমটা খুব লো, এবং আমার আগের দিন যেটা বলছিলাম আমার অ্যাপ্রুভালটা কিন্তু বা সেলফ এস্টিম ডিপেন্ড করছে অন্যের অ্যাপ্রুভালের উপর। এবং টু সাম এক্সটেন্ট সন্দেহ প্রত্যেক মানুষের মধ্যেই থাকবে, কিন্তু একটা কাট অফ লাইন আছে, তার যদি ক্রস করে যায় তাহলে কিন্তু সিজোফ্রেনিয়ার সিমটম, এটা হুইচ ইজ এ মেন্টাল ডিজিজ। না, সন্দেহ এমন একটা জিনিস যেটা কিন্তু যে কোনো সম্পর্কে কিন্তু শেষ করে দিতে পারে। তো সন্দেহ আমি যদি করি অন্য লোককে, প্রাইমারিলি কিন্তু আমি সন্দেহ করছি নিজের বিহেভিয়ারকে বা নিজের অ্যাকশানকে, বা অনেক ক্ষেত্রে নিজের, তুমি যেটা বললে যে নিজের থট প্রসেসকে, আমি যেটা ভাবছি আমি এটা ঠিক ভাবছি না ভুল ভাবছি, আমার সেই কনফিডেন্সটাই কিন্তু ল্যাক করছে। এবার যেটা আমি ভাবছি সেটা আমি কতটা ঠিক বা কতটা প্র্যাকটিক্যাল বা কতটা লজিক্যাল এবং কতটা ফিজিবল প্র্যাকটিক্যালি, সেই জিনিসগুলো কিন্তু মিস আউট করে যাচ্ছি। এবং করে যাচ্ছি বলে আমার নিজের আস্তে আস্তে ডাউট করা আরম্ভ হচ্ছে যে আমি ঠিক করছি না ভুল করছি। এবার এর ফলে কী হয়, আস্তে আস্তে সন্দেহ থেকে কনফ্লিক্ট তৈরি হবে। আমার মনে হবে এটা করা উচিত কিন্তু করতে পারছি না, মনে হবে এটা বলা উচিত কিন্তু বলতে পারছি না। এবার এইটা কিন্তু বেসিক্যালি স্টেম করছে আউট অফ ফিয়ার, খুব মানে লো সেলফ এস্টিম থেকে, যেখানে আমার মধ্যে এত ধরনের ফিয়ার আছে, যে পাঁচটা মেন ফিয়ার আছে। পাঁচটা মেন ফিয়ার কিন্তু প্রত্যেক হিউম্যান বিংয়ের মধ্যেই থাকে কম বেশি। এবার পাঁচটা মেন ফিয়ার থেকে কিন্তু 45 ধরনের স্পেসিফিক ফিয়ার ট্রিগার অফ করে।
পাঁচটা মেন ফিয়ার হচ্ছে, একটা হচ্ছে ফিয়ার অফ ফিয়ার অফ পভার্টি, সেকেন্ড হচ্ছে ফিয়ার অফ ওল্ড এজ, থার্ড হচ্ছে ফিয়ার অফ সিকনেস, ফোর্থ হচ্ছে ফিয়ার অফ লস, ফিফথ হচ্ছে ফিয়ার অফ ডেথ। এইগুলো কিন্তু টু সাম এক্সটেন্ট এগুলো কিন্তু খুব নর্মাল, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম এই ফিয়ারটা কিন্তু স্পেসিফিক্যালি যদি আমি আনট্রিট করি, এগুলো সম্বন্ধে আনঅ্যাওয়্যার থাকি, তাহলে কিন্তু 45 ধরনের স্পেসিফিক ফিয়ার ট্রিগার অফ করে। তখন প্রথম ফিয়ার ট্রিগার অফ করে হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার। কিসের ফেলিয়ার? এক্সামস, ফিয়ার অফ আ প্রজেক্ট, ফিয়ার অফ ফেলিং ইন এ রিলেশনশিপ, ফিয়ার অফ সাকসেস, ফিয়ার অফ রিজেকশন। এই ফিয়ার অফ রিজেকশন যদি আমি ব্র্যান্ড করি, তাহলে ফিয়ার অফ রিজেকশনের জন্য কিন্তু অনেক কিছু আমরা বলতে চাই, বলতে পারি না, অনেক কিছু করতে চাই, করতে পারি না, এবং যার ফলে কিন্তু নিজের সাথে নিজের একটা রিলেশনশিপ ক্ল্যাশ করে। মানে বলতে চাইছি, বলতে পারছি না, এর ফলে যে কনফ্লিক্ট হচ্ছে, সে কনফ্লিক্টটা আমি চেপে রাখছি, বলতে পারছি না। আর কনফ্লিক্টটাকে কাভার আপ করার জন্য আরেকটা বিহেভিয়ার আমি অ্যাডাপ্ট করছি, এবার সেই বিহেভিয়ারটাকে আমার গ্র্যাটিফাই করতে পারছে না, এবার গ্র্যাটিফাই যখন করতে পারছে না আরও কনফ্লিক্ট বাড়ছে। সো এই ভিশাস সাইকেলে কিন্তু স্টাক হয়ে যাচ্ছি। কারণ আমরা প্রত্যেকটা মানুষ চাই কিন্তু আই ওয়ান্ট টু ফিল গুড। এবার সামওয়্যার ডাউন দ্য লাইন আমাদের বিলিফ সিস্টেমে এই জিনিসটা ঢুকে গেছে যে টাকা, গাড়ি, বাড়ি, মেটেরিয়ালিস্টিক সাকসেস বা মেটেরিয়ালিস্টিক অবজেক্ট ক্যান মেক মি ফিল হ্যাপি। কিন্তু বিশ্বাস করো, কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসের পাওয়ার নেই টু মেক ইউ পার্মানেন্টলি হ্যাপি। একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান দিতে পারে, একটা ইনস্ট্যান্ট মুড এলিভেশন হয়, মুড সুইং হয়, কিন্তু এটা বেশিক্ষণ লাস্ট করে না, বেশি দিন টানা লাস্ট করবে না। বটম লাইন হচ্ছে প্রত্যেক মানুষের, আমাদের মধ্যে কিন্তু একটা বিরাট বড় ভ্যাকিউম আছে, ভয়েড আছে। এবার আমরা প্রত্যেকটা মানুষ এক একটা ধরনের বিহেভিয়ার দিয়ে ভ্যাকিউম বা ভয়েডটাকে ফুলফিল করি, বাট উইচ ইজ ভেরি নর্মাল অগেন। কিন্তু যেটা বটম লাইন হচ্ছে যে আই নিড টু নো যে আমার মধ্যে যে ভ্যাকিউম আছে, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার যে আমি যেটা অ্যাডপ্ট করে আই এম ফুলফিলিং দ্যাট ভ্যাকিউম বা ভয়েড। কারোর ক্ষেত্রে অ্যাডিকশন হতে পারে, কারোর ক্ষেত্রে কাজ হতে পারে, কারোর ক্ষেত্রে টাকা হতে পারে, কারোর ক্ষেত্রে পাওয়ার হতে পারে, কারোর ক্ষেত্রে সাকসেস হতে পারে, কারোর ক্ষেত্রে কন্ট্রোল হতে পারে, কারোর ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেটস হতে পারে, কারোর ক্ষেত্রে গাড়ি হতে পারে, হোয়াটএভার, কারোর ক্ষেত্রে ফেসবুক হতে পারে। তো দ্যার আর সার্টেন মানে অবজেক্ট বা বিহেভিয়ার যেগুলোকে আমরা অ্যাডপ্ট করে কিন্তু নিজের ভয়েডটাকে ফুলফিল করি। একটা ছোটো গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে যে একটা সার্টেন ম্যান ডাইজ, এবং মৃত্যুর পর হি সিজ গড স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হিম উইথ আ সুটকেস ইন হিজ হ্যান্ড। So conversation between man and God হচ্ছে, God says, come on son, it's time, let's go. মানুষ তো বলছে না না এত তাড়াতাড়ি না, আমার অনেকক্ষণ কাজ বাকি আছে। So God says, nothing doing, your time is up, you have to go. So the man asks God, what are you having in that suitcase? God answers, your belongings. The man says, you mean to say my clothes, my possessions, my money? God says, no, they never belong to you, they belong to the earth. This man again asks God, is it my memories? God said, no, it did not belong to you, it belonged to time. মানুষটা আবার জিজ্ঞেস করে, is it my talents? God again says, no, it belonged to circumstances. So this man again asks God, is it my family and friends? God again says, no, they belonged to the path you travelled. This man again asks God, is it my wife and children? God again says, no, they belong to your heart. See, মানুষটা তখন জিজ্ঞেস করছে, is it then my body? God says, no, it belongs to the dust. But this man again then, using his brain, using his intellect, comes out with the answer and says, then it must be my soul. God again says, no, you are sadly mistaken, your soul belongs to me. So this man starts crying and asks God, did I not own anything at all? God says, no, you never owned anything. ছেলেটা কাঁদতে কাঁদতে উঠে গিয়ে বা সুটকেসটা হাত থেকে নিয়ে নেয়, নিয়ে দেখে দিস সুটকেস ইজ এমটি, উইথ টিয়ার্স রোলিং ডাউন হিজ চিকস হি আস্কস গড যে হোয়াট am I carrying with me then? কি নিয়ে যাচ্ছি? God answers one thing, the moments you really lived, the moments you were happy, the moments you helped somebody in need, the moments you enjoyed life, these are the moments that you are carrying forward in your life. এবার এই যে আমরাও কিন্তু একই জায়গায় আসছি যে এই যে প্রেজেন্ট মোমেন্টটা, am I enjoying this moment? Or am I, বাঁচতে হবে বেঁচে আছি এরকম, this kind of an attitude.
কারণ সাকসেস আর ফেলিয়ারের মধ্যে কিন্তু ডিমার্কেটিং লাইন একটাই, সেটা হচ্ছে কিন্তু অ্যাটিটিউড। If I want to be a success, I will be a success. If I want to be a failure, I will be a failure. And going by the books, বলে যে 90% of the people are failures in their own eyes, in some way or the other. সেটা ফিজিক্যালি হোক, ইমোশনালি হোক, সোশ্যালি হোক, ইকোনমিক্যালি হোক, প্রফেশনালি হোক, whatever, etc. etc. কিন্তু we are failures. কিন্তু কথা হচ্ছে why? যে মোমেন্টে আমি অ্যাকসেপ্ট করবো মাইসেলফ অ্যাজ আ পিওর কমপ্লিট বা অ্যাজ আ হিউম্যান বিইং, হিউম্যান কথাটা আসে গ্রিক ওয়ার্ড হিউমাস থেকে। না, হিউমাস কথাটার মানে হচ্ছে দ্য বডি, আর মাইন্ড হচ্ছে দ্য স্পিরিচুয়াল মাইন্ড। না, বডি অ্যান্ড দি স্পিরিচুয়াল বিইং, দিস ইজ হোয়াট কম্প্রাইজেস হিউম্যান বিইং। এবার আই এম আ ফলিবল হিউম্যান বিইং হু ইজ লায়াবল টু মেক মিস্টেকস অ্যান্ড হু ইজ নট পারফেক্ট। আমরা কিন্তু কেউ পারফেক্ট নই। We are not perfect, fallible human being. Automatically কিন্তু I will start accepting myself the way I am. আর যদি if I come back to addiction নিয়ে কিন্তু অনেকগুলো মিথস আছে। এক হচ্ছে যে গোপনে মদ ছাড়ান, এই শর্ট টার্ম ট্রিটমেন্ট, কুইক ফিক্স সলিউশন কিন্তু অ্যাডিকশানে হয় না, নাম্বার ওয়ান। কারণ অ্যাডিকশান এমন একটা রোগ যেটা কিন্তু ইন হাউস বা ট্রিটমেন্ট দরকার, উইচ ইজ ওভার আ পিরিয়ড অফ টাইম। এটা কিন্তু একদিন, দুদিন, 4 মাস, 6 মাসের ব্যাপার না। ইট উইল টেক আ লট অফ টাইম ফর আ পার্সন টু গেট ইন দ্য প্রসেস অফ রিকাভারি। কারণ নেশা আমার কাছে আসে না, আমি যাই নেশার কাছে, তো সমস্যাটা ইজ ইনসাইড মি। বাট হোয়াট ইজ মি দ্যাট ইজ টেকিং মি ব্যাক টু দ্য কেমিক্যালস টাইম অ্যান্ড অ্যাগেন। আমি কিন্তু সামনে ডাউন দ্য লাইন আমি বুঝতে পারছি যে আমার নেশা নিয়ে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। আমি চেষ্টা করছি কন্ট্রোল করতে, চেষ্টা করছি কমাতে, চেষ্টা করছি বিয়ারটা উইকেন্ডে খাবো, কি ওয়ান্স ইন আ ব্লু মুন খাবো, 4 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন বন্ধ রাখবো, যেটাকে বিঞ্জ বলা হয়। আবার আই উইল স্টার্ট। আমি চেষ্টা করছি না, বা আমি ছাড়তে চাই না কথাটা তা না, আমি চেষ্টা করছি, ছাড়তেও চাই, কিন্তু আমি পারছি না। কারণ আমার এমন একটা রোগ আমার গ্রাস্প করে নিয়েছে, সেটা কিন্তু নাম্বার 2 কিলার ডিজিজ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। এবং এমন একটা রোগ যেটা কিন্তু আগের দিন বলছিলাম 7টা স্ফিয়ারে ইন্টারফেয়ার করে, এবং রোগটা কিন্তু 3টে সিমটম আছে। বলা যায় রোগটা একটা ফিজিক্যাল সাইড আছে, একটা বায়োসাইকো সোশিও ডিজিজ, আর ডিজিজ উইচ ফিজিক্যালি হয়, ফিজিক্যালি ইন্টারফেয়ার করে, ইমোশনালি ইন্টারফেয়ার করে, এবং সোশিও স্পিরিচুয়ালি ইন্টারফেয়ার করে। এবার এই প্রত্যেকটা জায়গায় যে ফিজিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে আমার নেশার প্রতি, একটা নেশা না করলে শরীরে ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে না, লুজ মোশনস হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। সারাক্ষণ নেশা নিয়ে প্রি অকুপাইড বা অবসেস স্টেট চলছে, এবং নেশা করার জন্য আমি দুনিয়ার জাস্টিফিকেশন তৈরি করছি, দুনিয়ার জাস্টিফিকেশন যে আমি নেশা করছি বিকজ অফ সার্টেন এক্সটার্নাল ফ্যাক্টরস। I will never come out with the truth and admit যে আমি নেশা করছি because I want to, because somewhere down the line I cannot visualize life without নেশা। কারণ খিড়কি থেকে সিংহদ্বার এই আমার পৃথিবী হয়ে গেছে কিন্তু। কারণ নেশা হ্যাজ taught me that, কারণ অ্যাডিকশনটা লার্নড প্রসেস। নেশা হ্যাজ taught me that if you use me I can take care of all your negative emotions. I have been your best friend, I have been your best lover, I have given you comfort. When you wanted to die, I always supported you. When you were lonely, I took care of your loneliness. When there was a problem or a quarrel at home, I took care of it. বেস্ট ফ্রেন্ড ওর। তো আপনার বেস্ট ফ্রেন্ড কে হবে, আপনি কাকে সিলেক্ট করবেন, এটা তো পুরোটাই সময়ের ব্যাপার। আপনাদের সঙ্গে কথা বলার পর আমরা জানবো। তবে জানবো এই মুহূর্তে ফোনে কে এসেছেন। হ্যালো বলবেন। হ্যালো বলুন। হ্যালো নমস্কার। নমস্কার। আমার নাম সুশান্ত দে। হ্যাঁ, আমি বলছি কেষ্টপুর থেকে। আমার প্রবলেম হচ্ছে আমার ভাইকে নিয়ে। ও মানে খুব ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। মানে এই প্রবলেমটার জন্য খুব প্রবলেম ফেস করছি। তো কিভাবে কি করা যাবে এটা? ড্রাগ অ্যাডিক্টেড। কি ড্রাগ নেয় এখন আপনার জানা আছে? হ্যাঁ, কি বললেন? সরি, বলছি কি ড্রাগ নেয় আপনার জানা আছে? ও ও না, ড্রাগ বলতে কি, ও না আমি ঠিক জানি না। মোটামুটি একটু বলে যে হ্যাঁ দরকার, ঠিক এই সময় বিকেলবেলা একটু বাড়ি বাইরে বেরিয়ে যাবে, তারপর এমনি কন্টিনিউ ড্রিঙ্ক করছে, এই করছে, এইসব ব্যাপার। তো ইমিডিয়েটলি আগে ওই ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, নাহলে এটা তো দিনে দিনে বাড়তে থাকবে। কারণ রোগটা প্রোগ্রেসিভ, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং যত বাড়তে থাকবে তত খারাপের দিকে যাবে। ট্রিটমেন্ট করতে হবে কি? হ্যাঁ, ট্রিটমেন্ট ছাড়া কোনো রাস্তা নেই তো। এটা একটা রোগ, যতক্ষণ আপনি ট্রিটমেন্ট করাবেন এটা বাড়তেই থাকবে, আর তত এটা খারাপের দিকে যাবে। ওকে, ঠিক আছে। এই যে অ্যাওয়ারনেসটা অনেক ক্ষেত্রে হয়তো বাড়ির লোকের মধ্যে সেই ব্যাপারটা নেই। না না, বাড়ির মধ্যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতা জিনিসটা একদমই কম, একদমই কম। তারা ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে নেন, খুব ক্যাজুয়ালি না, মনে করে যে এই তো খাচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে ছেড়ে দেবে। কিন্তু একটা পার্সেন্টেজ লোক আছে, আগের দিনে একটা সার্টেন পার্সেন্টেজ লোক আছে যারা নেশা করে এবং নেশা নিয়ে খুব একটা সমস্যা হয় না। এবং সন্দীপ দা এরকমও দেখা গেছে যেখানে হয়তো বাড়ির লোকেদের কোনো
অবজেকশনও নেই, ঠিক আছে, অনুষ্ঠানের দিন খাচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু গেট টুগেদার হচ্ছে, খাচ্ছে, বা হয়তো সেই বাড়িতেও কেউ না কেউ খায়, এইরকমও কিন্তু আমরা আমাদের আশেপাশের ঘটনাগুলো দেখি। তাহলে যদি সেটাকে কন্ট্রোল করার থাকে তাহলে কি সেটা বাড়ি থেকেই শুরু করা দরকার? আগের দিন বলছিলাম অ্যাডিকশন ইজ আ ফ্যামিলি ডিজিজ। রিকাভারি কিন্তু শুরু হয় বাড়িতে, শেষ হয় বাড়িতে। সো বাড়ি ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। আমাদের যেটা বাড়ি, আমরা কিন্তু মানে থিওরিটিক্যালি বলি যে একটা ডুপ্লে বা পেন্ট হাউসে থাকাটাই কিন্তু বাড়ি না। একটা বাড়ির মধ্যে দেয়ার হ্যাজ টু বি সার্টেন কোয়ালিটিস। যদিও 100% কোনোভাবেই সে হয় না, থাকা সম্ভবও নয়, কিন্তু না মিনিমাম লেভেলে দেয়ার হ্যাজ টু বি মানে সার্টেন কোয়ালিটিস। ফার্স্ট হচ্ছে ট্রাস্ট, a certain amount of trust has to be there. Second হচ্ছে gratitude, যেটা আমাদের মধ্যে একদমই নেই। We take things for granted, people for granted. So trust, gratitude. Third হচ্ছে acceptance, যেটা again we lack. We try to change somebody else. Acceptance. Fourth হচ্ছে honesty বা transparency, যেটারও to some extent it is missing. We are honest with somebody else, with others, but completely dishonest here with our own thought process. আমি যেটা ভাবছি সেটা বলছি না, যেটা বলছি সেটা কিন্তু আমি করছি না। সো বডি মাইন্ড স্পিরিটের মধ্যে কোঅর্ডিনেশনটাই কিন্তু ঠিক নেই। আবার আমি একটু ইন্টারাপ্ট করবো সন্দীপ দা, আবার এইরকমও ভাবনা চিন্তার মানুষ আছেন যারা হয়তো বলেন যে যেটা আমি ভাবছি সেটা যে আমাকে বলতেই হবে এমন কোনো মানে নেই, আমি নাও বলতে পারি। না বলতে পারি, না বলার ফলে আমার যদি কষ্ট না হয় ফাইন ফাইন, কিন্তু আমি আমি আগে নিজেকে ভালোবাসি কি আমি নিজেকে হেট করি, এর একটা সিম্পল প্যারামিটার হচ্ছে যে যখন দেখবো আমার একটা কোনো জিনিস করতে গিয়ে কষ্ট হচ্ছে তারা মানে বোঝা দরকার, এটা ইন্ডিকেট করছে যে আই এম হার্টিং মাইসেলফ। আমি একটা জিনিস বলতে চাইছি, বলতে না পেরে যদি আমি ভালো থাকতে পারি, আমার যদি কনফ্লিক্ট না হয়, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না, কারণ লোকে কি ভাববে, এই দিস ইজ ওয়্যার দ্য প্রবলেম লাইস। একদম। এগোবো আলোচনাতে, জানবো কে আছেন কলার। হ্যালো বলবেন। হ্যালো, আমি কালীঘাট থেকে সবিতা চৌধুরী বলছি। বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, চেষ্টা করুন যাতে আবারও সুযোগ পান। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি দর্শক বন্ধুরা, যে বিষয়টা বর্তমান সমাজকে রীতিমতন ঘুণ পোকা বা উই পোকার মতন কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে, আর এটা কিন্তু ওপর থেকে নয়, ভিতর থেকে। আজকের সময় দাঁড়িয়ে বাড়ির বড় হন অথবা বাড়ির ছোটরা একটা গেট টুগেদার করুন অথবা কোনো পার্টিতে যান বা নিউ ইয়ার আসুক, কোনো ফেস্টিভ্যাল আসুক, ইস্যু অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি তারা যে অ্যাডিকশনের কবলে কি মারাত্মকভাবে জড়িয়ে পড়ছেন সেটা হয়তো সময়ের সাথে সাথে তারা বুঝতে পান। জানি না তখন কিছু করার মতন থাকে কিনা। বলবেন কে আছেন। হ্যালো। হ্যালো, আমি বেহালা থেকে পারমিতা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার একটা ছেলে আছে, ছেলে এখন ক্লাস 4 এ পড়ে। তো ক্লাস 3 অবধি আমি দেখেছি যে ও মানে অঙ্ক খুব ভালোই করতো, ভালোই বাসতো, কিন্তু এই কিছুদিন ধরে লক্ষ্য করছি মানে অঙ্কের উপরে একটা ভীতি চলে আসছে। আর ও মানে অঙ্ক পরীক্ষার আগে ও মানে কাঁদতে থাকে, ভয় পায়, ভীষণভাবে ভয় পায়, ওর মানে ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। তো এই ব্যাপারে একটুখানি জানতে চাইছিলাম যে কি করা যেতে পারে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। অঙ্কভীতি, এটা মনে হয় সবারই আছে। সেকেন্ড কথা হচ্ছে যে পড়াশোনার ভয়টা, আবার হচ্ছে ভয়টা কিন্তু ফেলিয়ারে। হ্যাঁ, ফেলিয়ারে। আমি যদি ফেল করি তাহলে বাড়িতে বাবা মা বকবে, মারবে, আমি রেপ্রিমান্ডেড হব, স্কুলে লোকে আমার বন্ধুরা ইয়ার্কি করবে, হিউমিলিয়েট করবে। সো আগেন ইট ইজ ফিয়ার অফ এক্সামস। এবারে ফিয়ারটা স্টেম করছে, আবার আমার নিজের উপর কনফিডেন্স চলে যাচ্ছে বলে এই 3 থেকে 4 যে উঠেছে, এখানে হয় তার মাথায় অঙ্ক এরকম ঢুকছে না, বা মাথায় কিন্তু তার অন্য কিছু চলছে, মাথা খুব রেসলেস হয়ে গেছে। যেটা আগের দিন বলছিলাম তুমি, যে আমাদের প্রত্যেকের মাথা কিন্তু খুব রেসলেস। একটু শুনে নেব। হ্যালো বলবেন কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার একটা প্রবলেম হয়ে যায় যে কথায় মানে কোনো কিছুতে হঠাৎ করে মাথাটা গরম হয়ে যায়, কেন মানে রেগে যায়, আমি বুঝতে পারি যে আমি রেগে যাচ্ছি, তো মানে কি করে কন্ট্রোল করব? আপনি শুনতে থাকুন। অ্যাঙ্গার ম্যানেজমেন্টের না সলিউশন, কারণ অ্যাঙ্গার একটা খুব নর্মাল হিউম্যান ইমোশন। কিন্তু অ্যাঙ্গার চ্যানেলাইজ করা কিন্তু ইজ সামথিং উইচ আমাদের কিন্তু, যেটা কিন্তু শেখার দরকার। ধরা যাক আমার কারোর উপর রাগ হচ্ছে, তার উপর না রাগ করে আমি কিন্তু অন্য লোকের উপর রাগ করবো, স্পেশালি ইন আ ক্লোজ রিলেশনশিপ। যাকে বলা তাকে কিন্তু বলছি না,
অন্যকে বলছি যাতে ও মানে যাকে যাকে মিন করছি সে যাতে বুঝতে পারে, মানে ওই একটা মানে বাংলা ইনডাইরেক্টলি। প্রবাদ আছে না, যে কেউ হ্যাঁ এক্স্যাক্টলি, ইনডাইরেক্ট কমিউনিকেশন। হ্যাঁ আমার যার উপর রাগ হচ্ছে বা যার কথা আমি হার্ট হচ্ছি, আমি তাকে বলতে পারছি না কেন? আগেন ফিয়ার, কি ভাববে, কি বলবে। আমি এরকম বললে ও যদি আমার এরকম বলে, কাউন্টার করে, এবার আমার ডিফেন্স কি হবে? সো নো, অ্যাঙ্গার যেমন একটা জিনিস যেটা আই নিড টু ম্যানেজ প্রপারলি, চ্যানেলাইজ প্রপারলি। বাট অ্যাঙ্গারের অনেকগুলো মানে সাবডিভিশনস আছে, রাইটিয়াস অ্যাঙ্গার আছে, ফলস অ্যাঙ্গার আছে। এবার রাইটিয়াস অ্যাঙ্গার কোনটা, ফলস অ্যাঙ্গার যে হুটহাট করে রেখেছে, এটা মানে কোনো জাস্টিফাইড রিজন নেই। আমি হাজারভাবে জাস্টিফাই করাতে পারি, কিন্তু কথা হচ্ছে ওই ভাবে এক্সপ্রেস না করে আই কুড হ্যাভ চ্যানেলাইজ মাই অ্যাঙ্গার ইন আ পজিটিভ ওয়ে। আমি একটা জিনিসকে চ্যানেলাইজ করছি, কিন্তু আই এম ডুইং ইট ইন নেগেটিভ ওয়ে। ওই নেগেটিভ ওয়েটা বন্ধ করে যে মোমেন্টে আমি স্টার্ট করবো জিনিসটাকে পজিটিভ ওয়েতে চ্যানেলাইজ করা, আমার লাইফে কিন্তু সাকসেসই সাকসেস। একদম ঠিক। এই জায়গা দর্শক বন্ধুরা আশা করব এই রকম ঘটনা আমাদের সাথে আপনাদের সাথে প্রায়শই হয়ে চলেছে। সেই সমস্ত সিচুয়েশনগুলোকে কিভাবে আপনারা ট্যাকল করবেন, এই জায়গায় আপনি যদি না ট্যাকল করে উঠতে পারেন, আপনি বুঝতে পারছেন না আপনার কি করণীয়, অথচ আপনি এইটুকু বুঝতে পারছেন যে কিছু যদি একটা পরামর্শ পেতেন, কেউ যদি আপনার পাশে থাকতো, আপনি অ্যাটলিস্ট তার সাথে একটু ডিসকাস তো করতে পারতেন। হয়তো বাড়ির লোকের সাথে সেটা করে উঠতে পারছেন না, কিন্তু এমন কেউ যদি থাকতো তার সাথে আপনি একটু মন খুলে কথাটা বলতে পারতেন, বা আপনি যে কাজটা করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন, এই যে ডিসিশনটা আপনি নিলেন, এটা ঠিক নিলেন না ভুল নিলেন, এই জায়গাটাও না অনেক সময় এমন দেখা যায় যে আমরা খুব আমাদের কাছের মানুষদের সাথেও হয়তো আলোচনা করতে পারি না, কিন্তু আমরা তখন এমন একজন মানুষকে খুঁজি যার প্রতি আমাদের বিশ্বাস থাকবে, যে আমাদের বিশ্বাসটা রাখবে, এবং যাকে আমরা খুব সহজে নিজেদের এই কথাগুলো বলতে পারি। এই ক্ষেত্রে সন্দীপ মিত্র একটা এমন নাম, যেই নাম কিন্তু আজ বহু বছর ধরে আপনাদের জন্য আপনাদের পাশে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। তাই জন্যই আপনারা যারা সন্দীপদার সাথে যোগাযোগ করবেন, তারা পাচ্ছেন তাকে তার চেম্বার কৃপা ফাউন্ডেশন, 139B রাসবিহারী এভিনিউ, কলকাতা 29। সেখানে সোম থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি তাকে পাচ্ছেন তাকে সিটি মেডিকেল সেন্টারে, 135 রাসবিহারী এভিনিউ, সোম থেকে শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। একটা মানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তার জন্য 9830011170 এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিন, কারণ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলে তবে কিন্তু সন্দীপদার সঙ্গে আপনি বসতে পারবেন, ফেস টু ফেস কথা বলতে পারবেন যে কোনো বিষয় নিয়ে। হ্যালো বলবেন, কে আছেন? হ্যালো, আমি মেচেদা থেকে নবমাইকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রবলেম হচ্ছে যে কোনো জিনিস আমার আগে হয়তো কিছু মনে করলে হয়তো প্রচন্ড মনে থাকতো, এখন কিছু মনে করছি হয়তো 3-4 ঘন্টার পরে আমি ভুলে যাচ্ছি, আর মনে থাকছে না। আপনার বয়সটা একটু জানতে চাইবো, আপনার বয়সটা বলবেন? বয়স 35। আচ্ছা, আপনি শুনতে থাকুন। 35-এ কিন্তু এরকম হওয়ার কথা না, আচ্ছা, এরকম হওয়ার কথা কিন্তু না। এটা হচ্ছে হচ্ছে মানে মাথার মধ্যে অনেক 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 কিছু বেশি চিন্তা pressure আছে। কমপ্লিকেটেড হয়ে আছে, অনেক কিছু কমপ্লিকেটেড হয়ে আছে, এবং যার ফলে আমি কিছুক্ষণ বাদে বাদে কিন্তু ভুলে যাচ্ছি। এই ভুলে যাওয়াটা আবার একটা প্যারামিটার, একটা সার্টেন এজের আগে, যেটা কিন্তু ডিফাইন করে যে আমার মাথার মধ্যে এত প্রি অকুপেশনস বা এত এত থট প্রসেস, মানে কি বলবো, মানে গ্যাঞ্জাম হয়ে গেছে জিগসা পাজলের মতো হয়ে আছে, আমি কোনটার সাথে কোনটা লিঙ্ক ধরতে পারছি না। কনসিয়াস তিনটে তো ভাগ আছে, একটা কনসিয়াস, একটা আনকনসিয়াস, একটা সাবকনসিয়াস। এবার কনসিয়াস মাইন্ড কী করে, কনসিয়াস মাইন্ড জিনিসটাকে কিন্তু ব্রেনটাকে ইউজ করাচ্ছে। আমার যে ইনফরমেশনটা, ইমিডিয়েট ইনফরমেশন, ধর আমার এখন কারোকে ফোন করতে হবে, তার সাথে প্রায়ই আমার কন্ট্যাক্ট হয়, তার ফোন নাম্বারটা আমার কিন্তু মনে করতে খুব একটা অসুবিধা হবে না, কারণ কনসিয়াস মাইন্ডে আছে। এবার যে নাম্বারটা আমি 6 মাস আগে করেছি কাউকে, সেই নাম্বারটা কিন্তু সাবকনসিয়াস আছে, আমাকে ভাবতে হবে একটুখানি, ভাবলে কিন্তু মনে পড়বে, কারণ সাবকনসিয়াস থেকে কনসিয়াসে আনতে হবে আমাকে। এবার আনকনসিয়াস যেটা, সেটা কিন্তু অন্য লেভেলে ফাংশন করে, কারণ আস্তে আস্তে কনসিয়াস সাবকনসিয়াস থেকে আনকনসিয়াসে আমাকে জিনিসকে স্টোর করতে থাকি, এবং আস্তে আস্তে জিনিসটা পিছনে যেতে থাকে। কনসিয়াস মাইন্ড থেকে যখন জিনিসটা সরে যাবে, কারণ এর একটা লিমিট আছে, যখন এই স্টোর হাউসটা ফুল হয়ে যাবে তখন কিন্তু জিনিস আস্তে আস্তে অন্য পার্টে যেতে থাকবে, এবং এখানে যত বেশি কমপ্লিকেশনস হয়ে থাকবে তত বেশি কিন্তু মানে আমি ভুলতে থাকবো। অনেক বছর আগে একটা কনভারসেশন আমি বলছি বিটুইন স্বামীজি অ্যান্ড রামকৃষ্ণদেব। স্বামীজি রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেন কিছু প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে I cannot get any free time, my life has become too hectic.
রামকৃষ্ণদেব তার আনসার দেন যে অ্যাক্টিভিটি গেটস ইউ বিজি বাট প্রোডাক্টিভিটি সেটস ইউ ফ্রি। মানে যেটা বোঝাতে চেয়েছিলেন বা বলতে চেয়েছিলেন যে প্রোডাক্টিভিটি ইন দ্যাট অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা তুমি করছো সেটা কতটা প্রোডাক্টিভলি করছো, দ্যাট প্রোডাক্টিভিটি ইন দ্যাট অ্যাক্টিভিটি উইল সেট ইউ মেন্টালি ফ্রি। সেকেন্ড কোয়েশ্চেন স্বামীজি জিজ্ঞেস করেন যে why has life become so complicated now? Ramakrishna তার আনসার দেন যে stop analyzing life. It makes life even more complicated. Just live it. Live it. But এখানে কিন্তু in most of the cases আমরা কিন্তু most of the people we are not even living, we are existing. We are existing. এবং existing আছি বলে কিন্তু লাইফ এত বোর্ডম, এত লোনলিনেস, এত ডিসস্যাটিসফ্যাকশন, এত ডিসকন্টেন্টমেন্ট, এত আনহ্যাপিনেস আছে। শিফটটা কিন্তু খুব স্যাটল, খুব স্যাটল। আর স্যাটল শিফট করতে গেলে ভাই এক্সিস্ট থেকে যদি লিভে আসতে হয়, আমি যেটা খুঁজছি সেখানে বডি মাইন্ড স্পিরিটটা আমার রাখার দরকার। এবার যে মুমেন্টে আমি যে কাজটা করছি সেখানে বডি মাইন্ড স্পিরিটটা আনবো, ফুললি ফোকাস থাকবো, আই উইল স্টার্ট লিভিং। এবং যে মোমেন্ট আই স্টার্ট লিভিং আই উইল বি হ্যাপি। খুশি থাকা কতটা আপনার নিজের উপরে থাকছে আপনি নিজেও হয়তো জানেন না। জানানোর নানান যে দিক, সেই দিকগুলো আপনাদেরকে আমরা জানাবো আজকের অনুষ্ঠানে। তবে জানবো কলার কে আছেন। হ্যালো বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার তো মানে পড়াশোনার জায়গাটা কিন্তু প্রবলেম আছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ধরুন দুর্গাপুর থেকে বলছি, সৌরভ ভাই। আচ্ছা সৌরভ, আপনি আপনার বয়সটা বলবেন। আমার বয়স 15। 15? হ্যাঁ, তো পড়াশোনার কি প্রবলেম হচ্ছে? মানে ধরুন পড়লে বা মনে রাখতে পারছি না, বা পড়লে পড়া মনটা বসছে না, মনটা বাইরে দিয়ে পালিয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে ঘুরে আসি, একটু বেরিয়ে আসি, একটু বন্ধ থাকতে মানে তেমন হয়। আচ্ছা, খুব চঞ্চল মন। হ্যাঁ, আমার সবার মনটা মনই একটু চঞ্চল। পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে সৌরভ, তুমি শুনতে থাকো। হ্যাঁ, তোমার সমস্যার সমাধানটা আমাদের মধ্যেই সন্দীপদা রয়েছেন, তিনি বলে দিচ্ছেন। সন্দীপদা, চঞ্চল মন যেটা দিয়ে আমরা স্টার্ট করি। মাইন্ডটাকে স্টেবল করার জন্য তো মেডিটেট করতে হবে, মেডিটেট করতে হবে, ফোকাস করতে হবে, তবে নাকি মাইন্ডটা আসবে। মাইন্ড হচ্ছে আনট্রেন্ড মাইন্ড ইজ লাইক অ্যান আনট্রেন্ড হর্স। এবং মাইন্ড যদি আনট্রেন্ড হয়, ইট হ্যাজ দ্য পাওয়ার টু মেক ইউ ডু হোয়াট ইউ ডু নট ওয়ান্ট টু ডু। ইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা ঘোড়ায় বসে আছি যেটা কোনো স্যাডেল নেই, কোনো রেঞ্জ নেই, বা সেরকম যদি একটা ঘোড়ায় উঠে বসে থাকি ওয়াইল্ড হর্স, যেখানে নিয়ে ইচ্ছে হয় ফেলে দেবে। তো মাইন্ডও ঠিক তাই, মাইন্ডও ঠিক তাই। কারণ মাইন্ডকে যদি আমি টিউন আপ করি ঠিক মতো, মাইন্ডকে যদি আমি তৈরি করি, আমি যেটা বলবো মাইন্ড কিন্তু সেটা করতে বাধ্য। দুটো সাইড আছে, ইদার আই উইল কন্ট্রোল দ্য মাইন্ড অর দ্য মাইন্ড উইল অর দ্য মাইন্ড উইল কন্ট্রোল মি। আর ইন মোস্ট অফ দ্য কেসেস দ্য মাইন্ড হ্যাজ দ্য পাওয়ার টু কন্ট্রোল আস, কারণ উই ডু নট ইভেন নো আওয়ার থট প্রসেস। আমি কি ভাববো এবং কতটা ভাববো, কতটা প্র্যাকটিক্যাল, কতটা সেটা ফিজিবল, কতটা সেটা ভবিষ্যৎ ওরিয়েন্টেড বা ফিউচারে চলে যাচ্ছে, আই এম নট ইভেন অ্যাওয়্যার অফ দ্যাট। আমাকে ভাবতে হবে যে আমি আসছি ঘুরে আবার রামকৃষ্ণদেবের কথায়, যে ওয়াই হ্যাজ লাইফ বিকাম সো কমপ্লিকেটেড নাও। তার উত্তর রামকৃষ্ণ দেন যে স্টপ অ্যানালাইজিং লাইফ, ইট মেক্স ইট ইভেন। একটু জানবো কে আছেন। হ্যাঁ বলবেন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? আমি স্যারকে দু একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ অবশ্যই। কোথা থেকে ফোন করছেন আপনি? আমি গড়িয়া থেকে। আচ্ছা আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম ঝড়ু। হ্যাঁ ঝড়ু, জানেশ্বর বেরা। আচ্ছা ছাড়েশ্বর বেরা, বলুন। বলছি কি স্যারকে আমি দু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেটা হলো আমার এক আত্মীয়া, উনি নেশাগ্রস্ত, ওনার সম্বন্ধে কিছু জানতে চাই। ওনার যদি ডিটেলস অ্যাড্রেসটা বলেন, হ্যাঁ ডিটেলস অ্যাড্রেসটা বলেন, তাহলে আমার ওখানে গিয়ে খোঁজ খবর নিতে সুবিধা হয়। ডিটেইলস অ্যাড্রেস? নিচে আসছে তো। আপনি কি অ্যাড্রেসটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ দিদি, কি বললেন? আপনি কি জানতে চাইলেন? অ্যাড্রেস? আমি ওই যে যেখানে গিয়ে কথা বলবো সেখানকার অ্যাড্রেসটা। আমি আপনাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখবেন টিভির নিচেই কিন্তু চলছে অ্যাড্রেসটা। আপনি একটু খেয়াল করুন টিভির পর্দার দিকে, নিচেই স্ক্রলে কিন্তু অ্যাড্রেসটা চলছে। আপনার এখন কি কোনো কিছু জিজ্ঞেস করার আছে? এই অ্যাড্রেসটা জানা ছাড়া আমি অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, বাট আপনার কি কিছু জিজ্ঞেস করার আছে? করা আছে। বলুন। প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে, হুম। হ্যাঁ, তার জন্য ভর্তি করবো না কি করবো আমি ঠিক বুঝতে পারছি। আপনি কি এর আগে কোনোদিনও কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? আপনার বোনের বললেন? না বোনে না, আমার আত্মীয়। সরি আত্মীয়। তো তার কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন?
না এমনি কোনো ট্রিটমেন্ট কোনো সন্ধান পাইনি। এই জিনিসটা যে উনি স্যার যে তুলে ধরছেন খুব ভালো জিনিস। হুম হ্যাঁ, আমি চাইছি ওনার সঙ্গে যোগাযোগ করে করবো। হুম যদি তার কিছু শোনা হয়, তার জন্য উনি যদি কিছু বলেন, আমি খুব উপকৃত হব। আমাদের অনুষ্ঠান কিন্তু অ্যাডিকশন থেকে কিভাবে আপনি বেরোবেন সেইটা নিয়েই। পুরো অনুষ্ঠানে যদি ভালোভাবে আপনি খেয়াল করেন, অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার রাস্তা, অ্যাডিকশন হওয়ার কারণ এবং এখান থেকে আপনি কিভাবে নিজেকে সেভ করতে পারেন সেই কথাই আমরা বলছি। আপনি কিভাবে যোগাযোগ করবেন সেই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আপনি টিভিতে দেখতে থাকুন এবং শুনতে থাকুন। ওকে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা জানাবো আমাদের দর্শকদের যারা যারা যোগাযোগ করতে চাইছেন সন্দীপ দার সঙ্গে, তারা পাচ্ছেন তাকে কৃপা ফাউন্ডেশন, 139B রাসবিহারী এভিনিউ, কলকাতা 29, সোম থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। পাচ্ছেন সিটি মেডিকেল সেন্টারে, 135 রাসবিহারী এভিনিউ, সোম থেকে শনি পর্যন্ত বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। অ্যাপয়েন্টমেন্টের জন্য 9830011170 এই নম্বরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করাতে পারবেন। এবং অবশ্যই যারা যারা অ্যাড্রেসের ডিটেলস জানতে চাইছেন, দেখুন টিভি স্ক্রলের নিচে কিন্তু প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে। এগোবো আলোচনাতে। সন্দীপ দা, তার আত্মীয়ের সমস্যা নেশাগ্রস্ততা যেটা উনি বললেন, এবং আমরা অ্যাডিকশন থেকে বেরোনোর কথাগুলোই বলছি। অ্যাডিকশন থেকে বেরোতে গেলে ফার্স্ট প্রাইমারিলি হচ্ছে আগে ট্রিটমেন্টেতে ভর্তি করা। ট্রিটমেন্টে যতক্ষণ না ভর্তি হবে, যতক্ষণ না তাকে একটা কনফাইনমেন্টে দেওয়া হবে, তার অ্যাবস্টিনেন্স শুরু হবে, অ্যাবস্টিনেন্স মানে নেশা বন্ধ হবে শরীর থেকে, ততক্ষণ রিকভারির তো প্রশ্নই আসে না, নাম্বার 1। আর বাইরে থেকে এটা এই কারণেই হবে না, কারণ বাইরে থেকে এটা সম্ভব নয়। কারণ সে ওষুধও খাবে, নেশাও করবে, ফলে সে বাঁচবে কি মরবে তার কোনো গ্যারেন্টি নেওয়া যায় না। কাজে এখন কোনো সাইকিয়াট্রিস্ট কিন্তু বাইরে রেখে ওষুধ প্রেসক্রাইব করে না, কারণ এটা খুব হাই রিস্ক হয়ে যায় এবং পরে ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। কারণ ওই রিস্ক কেউ এখন নেয় না, কিন্তু এখন আগে কনফাইনমেন্ট, তারপর ওষুধ, যেখানে আমি জানবো যে নেশাটা অন্তত বন্ধ আছে। এই আগে সিস্টেমটাকে নেশা বন্ধ করতে হলে আমার তাকে ভর্তি করতেই হবে, কারণ ভর্তি করা ছাড়া কোনো রাস্তা নেই। আর বিলিভ মি, শর্ট টার্ম ট্রিটমেন্ট ডাজ নট ওয়ার্ক, ইট জাস্ট ডাজ নট ওয়ার্ক। কারণ যদি একটা অ্যাভারেজ স্প্যানে আমি ধরে একটা মানুষ 5 বছর নেশা করছে, আমি যদি আশা করি 5 দিনে ঠিক হয়ে যাবে, দের ইজ সামথিং রং উইথ মাই থিঙ্কিং প্রসেস। তো হয় না, সম্পূর্ণ অবাস্তব একটা ভাবনা ছিল। আমরা অবাস্তব, কারণ এমন রিকভারি এমন একটা জিনিস যেটা কিন্তু অনেকগুলো স্ফিয়ারকে, অনেকগুলো ডাইমেনশনকে টার্গেট করে। এক হচ্ছে বডি, এক হচ্ছে তার মাইন্ড, এক হচ্ছে তার স্পিরিট, যেটাকে আমাদের ভাষায় বলা হয় হোল পার্সন রিকভারি। এবার হোল পার্সন রিকভারির জন্য একটা মানে হোলিস্টিক অ্যাপ্রোচ দরকার, যেখানে একটার দিকে আছে। হ্যাঁ, বলবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, নমস্কার ডাক্তারবাবুকেও নমস্কার। আমি জানতে চাইছি, আমার 4 বছরের বাচ্চা, ও ভীষণ চঞ্চল, মানে একটু এক্সট্রা অর্ডিনারি চঞ্চল। আমি মানে অন্য বাচ্চার, ও স্কুলে পড়ে, স্কুলে যায়, তো ও স্কুলে অন্যান্য বাচ্চারা তারাও চঞ্চল, কিন্তু ওর চঞ্চলটা একটু অন্য ধরনের। মানে স্কুলের কমপ্লেন আসছে, ও চেয়ার ছেড়ে, মানে ক্লাস চলাকালীন চেয়ার ছেড়ে লাফালাফি করছে, মেঝেতে বসে যাচ্ছে, টিফিন টাইমে মেঝেতে বসে যাচ্ছে। তারপর বাড়িতে আমি অবজার্ভ করেছি যে মানে ও ব্যালকনিতে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনেই কথা বলছে, কি বলছে ইনস্ট্রাকশন, হাত পা নেড়ে কথা বলছে নয়। তো আমি জানতে চাইছি ডাক্তারবাবুর কাছ থেকে, এটা কি মানে, এমনি হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মানে স্টাডি ওয়াইজ এন্ড অল হি ইজ কোয়াইট গুড, মানে অন্যান্য যারা বাচ্চারা রয়েছে তাদের থেকে তাদের বেশিও মানে করছে আর কি। বাট এইগুলো আমার মনে হচ্ছে একটু প্রবলেম ওর বোধহয় রয়েছে কিছু দিক দিয়ে। আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে। আর ওর বাবা ভীষণ এগেইনস্ট এইসব, মানে সাইকিয়াট্রিস্টকে আমি কনসাল্ট করতে যেতেও বলছিলাম, কিন্তু বলছে না আমার বাচ্চা পাগল নাকি এরকম, মানে একটা আর কি অনেক খুব রিজিড এইসব বিষয়। তো আমি যদি আপনার সঙ্গে দেখা করতে চাই, মানে এটা কি ওর প্রবলেমটা হচ্ছে এবং কিভাবে আমি সলিউশনটা পাবো। দেখুন, শুনুন, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াই মানে কিন্তু পাগল না, একদম নাম্বার 1। হ্যাঁ সেটা আমি জানি ডাক্তারবাবু, হ্যাঁ, কিন্তু কথাটা জিনিসটা বোঝার চেষ্টা করুন, যে মানে এক্সট্রা ইন্টেলিজেন্ট প্রবলেমটা কিন্তু তাদেরই হয়, এবং বেশিরভাগ যারা অ্যাডিক্ট হয় তারা কিন্তু এক্সট্রা ইন্টেলিজেন্ট, এবং তাদের প্রত্যেকে কিন্তু আইকিউ লেভেল সাধারণ লোকের মিডিওকারের থেকে অনেক বেশি হাই। এবং যদি বেশিরভাগ অ্যাডিক্টের আপনি ইন্টারভিউ দেখবেন যে তারা কিন্তু স্কুল বা কলেজ লাইফে কিন্তু কেউ ফার্স্ট সেকেন্ড ছাড়া কেউ হয়নি, স্ট্যান্ড করেনি। ডিগ্রেডেশনটা কিন্তু সাডেনলি হয়।
এবং ডিগ্রেডেশন হঠাৎ খুব সাডেনলি হয়। মিডিয়াকে ছেড়ে রাখবো অ্যাডিকশানে যায় না, কিন্তু যারা যারা এক্সট্রা ইন্টেলিজেন্ট বা এবং যারা খুব ইন্ট্রোভার্ট, যারা অতীব চঞ্চল, তারা কিন্তু বেশিটাই অ্যাডিকশন আস্তে আস্তে মানে অ্যাডিকশন পুরনো বিহেভিয়ার্স কিছু শুরু হবে। এবং দেখবেন পড়বে কম, লাস্ট মিনিটে গিয়ে সারা বছর পড়বে না, লাস্ট 1 মাস গিয়ে পড়বে, এবং শর্টকাট মেথড টু সাকসেস এগুলো কিন্তু অ্যাডাপ্ট করবে। এবং এগুলো এখন হয়তো হবে না, বয়স খুবই কম, কিন্তু এখন যেটা আপনি পারেন সেটা হচ্ছে ইমিডিয়েটলি ওকে মানে কোনো একটা মেডিটেশন বা যোগা বা কিছু এইসব সাঁতার এগুলোতে ভর্তি করুন, যাতে এক্সটার্নালি কোনো একটা বিহেভিয়ারে কিছুটা ইনভলভ হয়। ও ডান্স, ওকে ডান্সে দেওয়া হয়েছিল, ডান্স করে আর আঁকাও শেখে আর কি। শিখুক না, এর সাথে এক্সটার্নাল ডান্স আর আঁকা দুটোই তো মানে কি বলবো ইন্টারনাল হয়ে যাচ্ছে, এক্সটার্নাল কিছু খেলাধুলো করার না। আচ্ছা, আসলে খেলাধুলার এখানে জায়গা খুব কম আর কি, সেরকম মানে ফ্ল্যাটে থাকি তো আমরা, আশেপাশে কোনো ওর এজের বাচ্চাও নেই, স্কুলে যেরকম খেলে ফ্রেন্ডসদের সঙ্গে। না, কিন্তু কোনো আউটডোর অ্যাক্টিভিটি দরকার, না হলে কিন্তু বাচ্চার মেন্টাল ম্যাচুরিটি হবে না, মেন্টাল গ্রোথ হবে না। আপনি যতটুকু আজকে এই অনুষ্ঠানে ফোন করে জানলেন, আপনি যদি আরো ডিটেইলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে চান, আমি সন্দীপদার পরামর্শটাই বলবো। তো আপনি যোগাযোগ করতে পারছেন সন্দীপদার সঙ্গে, তার যে চেম্বার সেইখানে। তাতে কি হবে, আপনি আরো হয়তো ডিটেইলে অনেক কিছু কথা, অনেক অ্যাক্টিভিটি যেগুলো আপনার বাচ্চা করে সেগুলোকে আরো ভালোভাবে ধরে বলতে পারবেন। আর সেখানে কি করা দরকার, কি করা দরকার না, কিছুটা কিন্তু সন্দীপদা বলেই দিলেন এখানে। বাকিটা যদি আপনি জানতে চান, আপনি নিশ্চয়ই যোগাযোগ করতে পারছেন চেম্বারে। আরো একবার বলি, কৃপা ফাউন্ডেশন, 139B রাসবিহারী এভিনিউ, কলকাতা 29, সোম থেকে শনি সকাল 10টা থেকে বিকেল 4টে। পাবেন সিটি মেডিকেল সেন্টারে, 135 রাসবিহারী এভিনিউ, সোম থেকে শনি বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা। অ্যাপয়েন্টমেন্ট করবার জন্য 9830011170। আমাদের হাতে দেখতে দেখতে সময় এগোচ্ছে। মনের জটিলতা, মনের সূক্ষ্মতা, মনের নানান দিক, নানান অভ্যেস, বদ অভ্যেস, কি করছে কি না করছে, এগুলোকে ধরে ধরে জাজমেন্ট করা বা এগুলোকে ধরে ধরে বলার জন্য অনেকটা সময় দরকার। আর প্রত্যেকটা মানুষ যেহেতু একে অপরের থেকে আলাদা, তাদের প্রত্যেকের মন মানসিকতা, ভাবনা চিন্তা, তাদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই কখনোই 45 মিনিটের অনুষ্ঠানে বা 50 মিনিটের অনুষ্ঠানে আপনাদেরকে আমরা সম্পূর্ণভাবে হয়তো বুঝিয়ে উঠতে চেষ্টা করলেও কতটা আপনারা বুঝতে পারছেন আপনাদের ওপর, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনারা যখন এসে যোগাযোগ করবেন চেম্বারগুলোতে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা উপকার পাচ্ছেন। কথা বলা, আমার মনে হয় সন্দীপদা যে কথা আমাদের একটা এমন মাধ্যম যার থেকে ভেতরে জমা থাকা যে কোনো অনুভূতি সেটা খুব সহজে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু কথা বলার মতো লোকের অভাব, যার সাথে আপনি খুব সুন্দরভাবে আমি কথা বলতে পারছি, আমি কমিউনিকেট করতে পারছি, বা শোনার অভাব, মানুষের এখন যেটা হয়ে গেছে যে আমি শুনবো কম বলবো বেশি। তো এই জায়গাটা থেকেও কিন্তু আপনি চাইলে নিজেকে বের করতে পারেন, কারণ সন্দীপদা একজন এমন মানুষ যিনি বলেন এবং শোনেনও। একটু জানবো কে আছেন, বলুন। হ্যালো। হ্যালো, আমি চাকদা থেকে বলছি, মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, বলুন। বলছি, উনি কি সাইকিয়াট্রিস্ট ডক্টর? আপনি কি কারণে ফোন করেছেন আগে সেটা বলুন। আমি মানে ওই সাইকিয়াট্রিস্টের ব্যাপারে একটু কথা বলতে চাই। কি সমস্যাটা সেটা তো বলবেন, আপনার প্রবলেমটা কি সেটা বলুন। আমার প্রবলেমটা হচ্ছে বছর থেকে কাকে ভিতরে একটা কাপ, মানে হঠাৎ আতঙ্কে একটা কাপের সৃষ্টি হয়েছিল, বুঝলেন তো, মানে আমার ভিতরের কাপটা সেটা পড়ে না, ভিতরে এমন কাপ ছিল যে একটা থালা মাটি। হ্যাঁ বলুন, আপনি বলুন। ডাক্তার, আমি ওষুধ খাওয়ার পরে এখন একটু ভালো, তো আমি এখন সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাতে। দেখুন, সাইকিয়াট্রিস্ট অথবা কাউন্সেলিং আপনি যেভাবেই ধরুন না কেন, সন্দীপদা কিন্তু একজন এমন ব্যক্তি, যে ব্যক্তির সঙ্গে আপনি যখন গিয়ে যোগাযোগ করবেন, গিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে যে কাঁপুনিটা যে কারণেই হয়েছে, এখন হয়তো খানিকটা সুস্থ আছেন, তবে লং টাইম যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে যোগাযোগ করার জন্য দেখুন টেলিভিশনের পর্দায় ওনার চেম্বারের ডিটেইল চলছে। আচ্ছা, যে 9830011117। একদম ঠিক, একদম ঠিক, আপনি এই নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, ঠিক আছে। উনি সাইকিয়াট্রিস্ট প্লাস হচ্ছে তোমার মনের ডাক্তার, উনি মনের ডাক্তার, মনের কথা শোনেন। আচ্ছা, উনি কোন হসপিটালের সঙ্গে যুক্ত আছেন একটু বলবেন? দেখুন, এইগুলো আপনি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। কোনো হসপিটালের সঙ্গে যুক্ত নন, ওনার নিজস্ব চেম্বার আছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। অবশ্যই সাইকিয়াট্রিস্ট কিনা আগে এটা সন্দীপদা প্রশ্ন চলে আসে। কথাটা হচ্ছে যে মন যদি ঠিক থাকে আমার শরীরে রোগই হবে না। হ্যাঁ, তো শরীরের রোগের জন্য আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু একবারও দেখছি না যে স্টেম করছে জিনিসটা করতে, স্টেম করছে কিন্তু মাইন্ড থেকে।
সেটাকে যদি ঠিক জায়গায় রাখতে পারে এবং আমার তো কোনো রোগই হবে না। কিন্তু সেই ভাবনা চিন্তা কতজনের আছে? কিন্তু কথা যে ডাক্তারের কাছে যাচ্ছি, 4টে ওষুধ খাচ্ছি, এগুলো তো কুইক ফিক্স সলিউশন। আমার এক্ষুনি মাথা ব্যথা করছে, আমি সাইডান খেয়ে নিলাম, সাইডানে মাথা ব্যথা ইনস্ট্যান্টলি কমে যাবে। মাথা ব্যথাটা হচ্ছে কেন? রুট কজটা কিন্তু থেকে গেল, 2 দিন বাদে আবার মাথা ব্যথা হবে, বা সাইডান খেতে কিডনি ফুটো হবে, হার্ট নষ্ট হবে, লাংস নষ্ট হবে। তখন এতগুলো সাইড এফেক্ট আছে ওই সাময়িক মাথা ব্যথার হাত থেকে বেরোতে কিন্তু গিয়ে। কুইক ফিক্স সলিউশন চাইছি গো, এক্ষুনি ঠিক হয়ে যেতে হবে। আর লাইফের মুখে তো হয় না, একটা বাচ্চা জন্মাতেও 9 মাস সময় লাগে। আজকে চাইলে কালকে জন্মাবে না। একটা বাচ্চা 1 থেকে 12 অবধি যেতে তাকেও 12টা বছর পড়তে হয়। ঠিক, পুরো লাইফটাই তো একটা প্রসেস। একদম ঠিক, একেবারেই ঠিক কথা। তো সুতরাং কুইকলি আপনি যদি মনে করেন যে কিছু পেতে চাইছেন, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। সে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে আসুন অথবা আপনি নিজের কাউন্সেলিং করুন না কেন, একটা প্রসেসের মাধ্যমে। যেমন একটা জিনিস সূচনা হতে সময় নেয়, সেটা সমাপ্তি ঘটতেও কিন্তু ততটাই সময় প্রয়োজন। বলুন কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ ইসলামপুর থেকে বলছি। বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, আমার ছেলের জন্য বলছিলাম। হ্যাঁ বলুন। ওই নেশার মধ্যে জড়িয়ে পড়েছে, কি করব? কি করবেন অনুষ্ঠানটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ পুরো অনুষ্ঠানে আমরা নেশা সংক্রান্ত কথাই বলে আসছি। বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, নমস্কার। আমি হাওড়া থেকে বলছিলাম, নামটাই বলছি না। ঠিক আছে বলুন। ডাক্তারবাবুকে আমার একটা প্রশ্ন করা ছিল। বলছি আমার না হঠাৎ করে টেনশন এত হয়ে যায়, তো মেডিসিন কিছু নিচ্ছি আমি, অ্যাস্ট্রাপাম এরকম পটাশিয়াম এরকম টাইপের কিছু মেডিসিন নিচ্ছি, তো এটা প্রবলেমটা মানে সলভ করছে না। আপনি তার মানে সেই যে কথাটা আমরা এক্ষুনি সন্দীপদার কাছে শুনলাম, সেই শর্টকাট রাস্তাতেই হাঁটতে শুরু করে দিয়েছেন। না আমি তো মিউট করা ছিল, তো আমার তো শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে পাননি। এবারে আপনি শুনুন কি করা দরকার। আমি ফোনটা রাখছি, আপনি শুনতে থাকুন এবং যোগাযোগ যদি করবেন বলে মনে করেন, যে কন্ট্যাক্ট নাম্বারটা চলছে, মোবাইল নাম্বার 9830011170, সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন। ভালো থাকবেন। আপনার সমস্যার কি সমাধান সেটা সন্দীপদা বলছেন। সন্দীপদা যে কথাটা আপনি বলছিলেন, প্রথম ভদ্রমণি শ্রীরামপুর থেকে বললেন ট্রিটমেন্টের ব্যাপারে, নেশা করে আবার ঘুরে ফিরে একই জায়গায় আসবো, ট্রিটমেন্ট ছাড়া কোনো রাস্তা নেই। ঠিক, ট্রিটমেন্টের জন্য ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। আর ইনি যেটা বললেন যে আমার স্ট্রেসের জন্য আমি ওষুধ খাচ্ছি, আবার এটা কিন্তু লং রানে কাজ করবে না, এটা কিন্তু ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। ওটা খেলে ভালো, না খেলেই খারাপ। আজকে স্টেটাস সিম্বল হয়ে গেছে, কিন্তু অ্যান্টি অ্যাংজিওল্যান্ড গ্রুপের ড্রাগ। আমি খুব ওভার স্ট্রেসড বলে আমি অ্যালজোলাম খাই, ডাক্তার প্রেসক্রাইব করেছে, ফাইন। কিন্তু ওয়াই এম আই গেটিং স্ট্রেসড? এগুলো কিন্তু ঘুমের ওষুধ না, এগুলো স্ট্রেসের যে মাইন্ডের যে স্ট্রেস পয়েন্ট আছে, এটাকে এটা শাট ডাউন করে দেয়, মানে নার্ভগুলোকে নার্ভগুলো সুদ করে দেয়, যার ফলে আমার ঘুমটা আসে। এগুলো কিন্তু কোনোটাই ডাইরেক্ট ঘুমের ওষুধ না, কিন্তু লং রানে কিন্তু ডিপেন্ডেন্সি হয়ে যাবে এবং একটা সময় এগুলো কাজও করবে না। এর থেকে তো স্ট্রেস ম্যানেজ করা বা ডিস্ট্রেস করা ইজ মাচ মোর ইজিয়ার। কিন্তু এই যে জায়গাটা, এটা আপনারা কতটা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা? আমরা এই কথাটা সন্দীপদার কাছ থেকে কিন্তু শুরু থেকে বারবার শুনছি, যে কোনো ঘটনার রুট কজটাতে যান। আপনার স্ট্রেস হচ্ছে, আপনার টেনশন হচ্ছে, আপনি হঠাৎ করে একটা ওষুধ খেলেন, হয়তো ডাক্তারের পরামর্শ নিয়েই খাচ্ছেন, কিন্তু একবারও কি আপনি ভাবতে চাইছেন যে এই মানে যে প্রবলেমটা আপনার ভেতরে হচ্ছে, এটার রুট কজটা কি? যদি আপনি রুট কজে যান না, তো সমাধানটা আপনি এমনি থেকে পাবেন। আর তার জন্য আমার মনে হয় না যে খুব মানে কড়া ডোজের ওষুধ খাওয়ার খুব দরকার আছে। একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ, তার অভিজ্ঞতার জায়গা থেকে সে যখন আপনাকে তুলে ধরবেন, সেই সময় কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা, যে কতটা সহজে আপনি ভালো থাকতে পারবেন, নেশার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, এবং অবশ্যই আপনার জন্য আপনার পরিবার, আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই সুস্থ থাকতে পারবেন। তো এই শুভেচ্ছা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা রইল আপনাদের উদ্দেশ্যে। আমি সন্দীপদাকে ধন্যবাদ জানাবো, আর দর্শক বন্ধুদের জানাবো নমস্কার।